অনেক ছোটবেলা থেকে একসঙ্গে। তিনি কয়েকটা কথা বলেছেন, সেটা সূত্র ধরে বলবো। তবে তার আগে একটু এবং আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের সিনিয়র আইনজীবী জনাব জয়নুল আবেদিন স্যার, এমপি, মহদ্দিন খোকন ভাই, এমপি, আমাদের এই বারের প্রেসিডেন্ট এবং বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং সাতবারের নির্বাচিত সেক্রেটারি এবং অত্যন্ত কঠিন সময় নির্বাচিত সেক্রেটারি। যে সময়টায় বাংলাদেশে একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরে পাওয়ার জন্য আমরা সবাই যুদ্ধ করছি, সেই সময়টা আমাদের বারের বর্তমান সেক্রেটারি মোহাম্মদ আলী ভাই আছেন, আমাদের ফাহিমা মুন্নিয়াপা আছেন, এমপি, এবং আগে আমাদের সুপ্রিম কোর্ট বারের প্রেসিডেন্ট ছিলেন বদরুদ্দোজা বাদল ভাই, তিনি আইনজীবী ফোরামের তিনি লিডারশিপে আছেন এবং বার কাউন্সিলে আছেন। তো আমি মাননীয় মন্ত্রী আসাদের সূত্র ধরে একটু, আর আমাদের ইমাম হাসান সাহেব দু একটা কথা বলেছেন। আপনাদের লোগোটা আমার খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর লোগো হয়েছে। তবে রয়্যাল বেঙ্গল টাইগারটা এটা একা একা নিয়ে নেন না, ওটা আমাদের সবার, হ্যাঁ বাংলাদেশের সবার ওটা। আর আসাদ সাহেব যেটা মফিজ বললেন, মফিজ তো আমি জানতাম যে উত্তরবঙ্গের মানুষজন, এটা আবার দক্ষিণবঙ্গে কিভাবে আসলো এটা ঠিক বুঝতে পারলাম না। মফিজের ওইটা বোধ হয় আমাদের একটু বেশি ক্লিয়ার আর কি, মফিজের ক্লেমটা উত্তরবঙ্গের বেশি। তো আহ, এখানে আপনারা যে কথাগুলো বলেছেন, আপনারা জানেন যে আমি আমাদের বারের রাজনীতির সঙ্গে কখনোই খুব বেশি সম্পৃক্ত ছিলাম না এবং বার অ্যাসোসিয়েশনের নির্বাচন এসবের সঙ্গে সম্পৃক্ত ছিলাম না। কিন্তু তারপরেও আপনারা যে কথাগুলো বলেছেন প্রত্যেকটাই অত্যন্ত যুক্তিপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। এবং যেই আমাদের সাহেব যেই কথাগুলো বললেন, বিশেষ করে স্বাস্থ্য খাতের ব্যাপারে, এটা অত্যন্ত যুগান্তকারী একটা পদক্ষেপ হবে যদি এটা করা যায় ইনশাল্লাহ। এবং আমি বিশ্বাস করি যে এটা না করতে পারার আমাদের কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। এই ব্যাপারে যদি আমাদের যে কোনো কারোর সহযোগিতা লাগে, আপনারা যদি বলেন, আমাদের সর্বরকম সহযোগিতা অবশ্যই আমরা করব। আর এখানে আর দুটা খুব গুরুত্বপূর্ণ কথা আমাদের মাননীয় মন্ত্রী সাহেব বলেছেন। একটা হচ্ছে রিকনসিলিয়েশনের কথা তিনি বলেছেন। তো 12ই ডিসেম্বর 2024 সালে আচরণ ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন, এখানে প্রেস প্রেস ক্লাবে ঠিক না, সাংবাদিকদের একটা অডিটোরিয়াম আছে তোপখানা রোডে, সেখানে একটা অনুষ্ঠান করেছিলেন। সেই অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম। সেখানে একটা কথা হচ্ছিল, ওখানে মানসিকভাবে যারা জুলাই, এটা তো জুলাইয়ের একটা রক্তিম মাস, তো ওই জুলাইতে জুলাই যোদ্ধা হিসেবে যারা ছিলেন তারা কয়েকজন উপস্থিত ছিলেন। তো তারা অনেকেই আহত ছিলেন, তাদের মানসিক স্বাস্থ্য নিয়ে কথা হচ্ছিল আসলে। তো সেই সময়টা আপনার আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, মাননীয় আইনমন্ত্রী যেটা বললেন যে রিকনসিলিয়েশনের কথা বলছেন, যে আমাদের আসলে একটা জাতিকে এক করতে হবে। যে বিভাজনের রাজনীতি আমাদের ছিল, এই বিভাজনের রাজনীতিতে আমাদের থাকা যাবে না। এটাই 12ই ডিসেম্বর 24 সালে আমরা এটা আলোচনা করেছিলাম যখন, তখন এই সাউথ আফ্রিকার আপনার যে উদাহরণটা, দক্ষিণ আফ্রিকার যে উদাহরণটা আজকে এসেছে, এটা তখনও এসেছিল। তখন একটা সাউথ আফ্রিকাতে তারা একটা রিকনসিলিয়েশন কমিশন করেছিল, সেটার মাধ্যমে কিভাবে একটা জাতিকে এক জায়গায় রাখা যায়। এর আগে এটার আমরা একটা উদাহরণ পেয়েছিলাম যে আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জার্মানিতে, যে তারা নাজিদের ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া যায়। তো নাজিদের ব্যাপারে আসলে প্রথমে যেটা হয়েছিল, ওই আচল ফাউন্ডেশনের আলোচনার সময় তখন আমরা বলেছিলাম যে আপনার প্রথমে ওখানে ডিনাজিফিকেশন নামে একটা জিনিস হয়েছিল 1945 সাল থেকে 1951 পর্যন্ত, যে দেশের বিভিন্ন স্তরে যেখানে নাজিরা ছিল সেই জায়গাগুলোকে কিভাবে আগে একটা সঠিক জায়গায় আনা যায়, এবং তারপরে রিকনসিলিয়েশন, যে জার্মান জাতিটা তারা একটা জাতি হিসেবে কিভাবে আত্মপ্রকাশ করবে। এবং এখানে রিপারেশনের ব্যাপার ছিল, যে ইসরায়েলকে আবার ক্ষতিপূরণ দিতে হয়েছে। এরকম বিভিন্ন রকম পদক্ষেপ ছিল। আমি আজকে অত্যন্ত আনন্দিত যে মাননীয় আইনমন্ত্রী যে কথাটা বলেছেন, তার মানে এটা আমাদের ন্যাশনাল ডায়ালগের মধ্যে এখন এই কথাটা আস্তে আস্তে আসছে। এটা আসলে আমাদেরকে সত্যিকার অর্থে, আপনারা যদি চিন্তা করে দেখেন যে আমরা বাংলাদেশের মানুষ, আমরা সব ব্যাপারে আমাদের একটা দ্বিমত আছে, সব কিছুতে আমাদের একটা বিভাজন আছে, একমাত্র এই বাংলাদেশের ক্রিকেট টিম ছাড়া। বাংলাদেশের ক্রিকেট টিম যখন খেলে, এই জায়গাটায় আমরা সাধারণত সবাই এক। তাছাড়া আমরা সব কিছুতে আমাদের বিভিন্ন রকম ভাবে আমরা রাজনৈতিকভাবে চিন্তা করতে অভ্যস্ত,
আমরা যদি একটা চায়ের দোকানে বসি, তাও আমরা রাজনৈতিকভাবে আলোচনা করি, রাজনৈতিক আলোচনা করি। আমাদের সবগুলো প্রফেশন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কৃষিবিদ, আইনজীবী থেকে আরম্ভ করে সব কিছুতে আমরা দ্বিধাবিভক্ত হয়ে বসে আছি আমাদের রাজনৈতিক কারণে। তো এইটা আমার মনে হয় একটা জাতি আরেকটা সময়, আমরা একটা সময় পাঠ করছি এই জাতির, যে সময় এইটা একটা সমাধান আমাদের হওয়া সত্যি প্রয়োজন। তো এই ব্যাপারে আমি অত্যন্ত আনন্দিত আবার যে আমাদের আইনমন্ত্রী সাহেব এটা বলেছেন। সর্বশেষ যে কথাটা বলি, যে দাবিটা আমি আপনাদের সবার মাথায় দিতে চাই, জানি না এটা কখনো বাস্তবায়িত হবে কিনা বা বাস্তবায়ন খুব তাড়াতাড়ি হওয়া সম্ভব কিনা, কিন্তু এই দাবিটা শুধু বাংলাদেশ সরকারের কাছে না। এই দাবিটা হচ্ছে কি, এটা আমাদের প্রত্যেকের হওয়া উচিত এই জন্য যে আমাদের যে এখনকার পরিস্থিতি, যখন আমাদের এই বার কাউন্সিল, আমাদের সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন বিল্ডিংটা হয়েছিল, তখন আইনজীবী ছিল 2000 বা তারও কম। আজকে আমরা 17,000। তো আমাদের এই একটা নতুন ভবন যেটা দরকার, সেটা আসলে এই বিভিন্ন জায়গায় আমরা ছোট 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 করে যে ভবন করছি, যখনই একটু সুযোগ হচ্ছে, আচ্ছা এখন এত টাকা আছে, একটা একটা ভবন করে ফেললাম। এইভাবে না করে আমাদের যে জায়গাটুকু আছে, এই সমস্ত জায়গাটুকু নিয়ে আমাদের 12 থেকে 20 তলা করে অনেক বড় করে একটা চিন্তা ভাবনা করা উচিত আগামী 50 বা 100 বছরের জন্য, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা যারা এইখানে আসবে, তারা যাতে এই কাজটা এই মনে করে যে না, এখানে একটা বার অ্যাসোসিয়েশনের একটা বিল্ডিং আছে, সেটা সারা পৃথিবীর জন্য উদাহরণ হতে পারে। দেখুন, বাংলাদেশ বার অ্যাসোসিয়েশন, আমাদের যে অ্যাসোসিয়েশনগুলো, আমরা কিন্তু অত্যন্ত ক্ষমতাশালী। এরকম আপনারা যদি পৃথিবীর অন্যান্য বার অ্যাসোসিয়েশনের কথা শুনেন, আমেরিকার যে কোনো বার অ্যাসোসিয়েশন, সরকার আমেরিকার কোনো বার অ্যাসোসিয়েশনে 1 পয়সাও দেয় না। আপনার পৃথিবীর যে বিশেষ করে পশ্চিমের যে দেশগুলো, সেগুলোতে আপনার কেউ 1 পয়সাও দেয় না। আমাদের এখানে আমাদের সরকার কিন্তু আমাদেরকে বার অ্যাসোসিয়েশনকে সহায়তা করে থাকে। তো সেই হিসাবে আমরা ভাগ্যবান। যে আমি এটুকু বলে আজকে শেষ করলাম। আমাকে এখানে আসতে বলার জন্য, আমাকে এখানে আবার বসে অতিরিক্ত কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।